বহু ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমাদের শিবচরে বহু মুক্তিযোদ্ধা আমরা তো দেখি, এই, টাকা দিয়ে হোক যেভাবেই হোক ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এই ভুয়া মুক্তিযোদ্ধার কারিগরকে, অনেকেই কারিগর ছিল, সাম্প্রতিক কারিগর এই ভদ্রলোক। এবং এই ভদ্রলোকের আরো অনেক কাহিনী আছে। এই যে চক্র, এই চক্র কেন এই 6 মাসের মধ্যে এইসব লোক অ্যারেস্ট হয় না? মোজাম্মেল কিভাবে পালাই গেছে? কে তাকে পালাইতে দিছে? এই যে লোকগুলি যে পালাই গেল, 500-700 লোক যে পালাই গেল, যাদের এই সরকার অত্যন্ত দুর্বল সরকার। এটা একটা রয়েরই ছিল। এই পরিকল্পনার জাল ঢাকা, দিল্লি, ইসলামাবাদ, প্যারিস হয়ে ওয়াশিংটন পর্যন্ত বিস্তৃত। এইখানের এই মূল কারিগর হচ্ছে একজন এই হিন্দু এক রাজপুটিন পিনাকি ভট্টাচার্য, রয়্যাল এজেন্ট, ক্লিয়ার কাট। ওনার কর্মকাণ্ডে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা উনি সৃষ্টি করতে চাচ্ছে, যাতে ইন্ডিয়া বেনিফিট পায়। তো এই লোক হচ্ছে একটা হিন্দু লোক, সে মুহূর্তে মুহূর্তে বলে ইনশাল্লাহ। এখানে যে বিষয়টা হচ্ছে যে খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আর একটা বিষয় হলো যে সরকারের যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তারই প্রতিফলন হচ্ছে এই বিষয়গুলি। আপনার এদের এই সন্ত্রাসীরা কিভাবে গাজীপুরে তারা এক হয়ে এই ধরনের একটা করতে পারে? শুধু গাজীপুর না, বহু জায়গায় যে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা, তারা কিন্তু এখনো তাদের যে চেইন অফ কমান্ড ঠিক আছে, তারা সংগঠিত আছে। যেখানে যেখানে দরকার তারা লিমিটেড স্কেলে সন্ত্রাস কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি নিজেই জানি যে এখন এখানে যে ইত্যাদি ক্ষেত্র অভিযানটা যে চালাতে চাচ্ছে, তার নামটা কিন্তু খুব পারফেক্ট নাম হয়েছে, যে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল হচ্ছে শয়তান, হান্ট হচ্ছে শিকার। এখন শয়তান শিকারে নামছে দুর্বল একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে শয়তানরা তাদেরকে শিকার করে ফেলবে, নাকি তারা শয়তানকে শিকার করবে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারণ আমরা দেখেছি যে এই আমার নিজের এলাকার কথাই বলি, যে শিবচরে এবং ভাঙ্গা দুই জায়গায় আপনার দুজন এমপি ছিলেন, দুই ভাই। তারা ছিলেন, তার এক ভাই আছে, সে একজন অন্ধ সন্ত্রাসী। অন্ধ সন্ত্রাসী, তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সে এখনো লুটপাট করায়, এখনো সে মানুষকে হুমকি দেয়। জমি দখল করছে, সেই একটা জমিও সে ছাড়ে নাই, নতুন করে করতে পারে নাই, কিন্তু সে বহাল তবিয়তে আছে। কিভাবে আছে সেটাও কিন্তু বোঝা দরকার। যে দুইটা থানা আছে, ভাঙ্গা এবং শিবচর, এবং ওইখানে বিএনপির লোকজন আছে, অন্যান্য দল আছে। তার মধ্যে কিন্তু সে কালকেও সে সন্ত্রাসী করছে এই যে উত্তেজনাকর পরিস্থিতিতে। অর্থাৎ যে এবং এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড যে চলে, তার মানে হচ্ছে কি যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে এক ধরনের নিষ্ক্রিয়তা আছে, বা তাদেরকে হয়তো সহায়তা করে। কেন এই সন্ত্রাসী, একটা অন্ধ সন্ত্রাসী, সে যদিও বাটপার, কিন্তু তাকে কি ধরতে পারে না? পারে, পারে, কিন্তু ধরে না। পুলিশের মধ্যে সেটাই কি আমরা ধরে নিব যে বেনজিরের স্বীকারোক্তি, যেটা যে পুলিশের মধ্যে এখনো, পুলিশ প্রশাসনের 90% এখনো আওয়ামী লীগের লোকজনই আছে? শুনেন, সরকারি কর্মকর্তারা সবসময় দে ওয়ার্ক ফর দি নেক্সট গভর্নমেন্ট, এবং কোন সরকারি কর্মকর্তারই যে আনুগত্য কোন সরকারের প্রতি চিরদিন থাকে না। তারা যখন যে সরকার আসে, তাদের পক্ষ হয়ে তারা কাজ করে, চাকরি বাঁচানোর জন্য, প্রমোশনের জন্য, বা দুর্নীতির জন্য। বা যারা করে না তাদেরকে তো তারা তো একদম তলানিতে পড়ে যায়, আমরা দেখেছি তো এই ধরনের। তো সুতরাং এরা যে সবই, এখন আপনি কোন পুলিশ নেবেন? নতুন করে কি পুলিশ নেবেন? 90% এদেরকে দিয়েই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ যারা এই ধরনের ল্যাকিং, যেমন শিবচরের পুলিশ প্রশাসন কেন এই অন্ধ সন্ত্রাসীকে ধরে না? আমি বলি ধরতে পারে না, তাকে ধরে না। কেন ধরে না? তাকে যদি জবাবদিহিতার মধ্যে আনা যায়, যদি ভাঙ্গার পুলিশ প্রশাসনকে যদি জবাবদিহিতার মধ্যে আনা যায়, তাহলে কিন্তু এই সন্ত্রাসী আর সন্ত্রাস করতে পারতো না। এটাই হচ্ছে, আমি একটা ছোটখাটো উদাহরণ দিলাম, পারতো না, কিন্তু তারা কেন করে না? গাজীপুরে কি মোজাম্মেল হকের সন্ত্রাসীরাই এরকম? কারণ আমরা ঢাকায় দেখেছি, সারা বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে, কোনো জায়গায় এভাবে সন্ত্রাসীরা গুলি করেনি। কিন্তু গাজীপুরে কারা? মানে এটা কি মোজাম্মেল হকের লোকজন নাকি জাহাঙ্গীরের লোকজন?
এটা আমি যেটা ভিডিওতে দেখেছি বা শুনেছি এবং ধারণা করি যে সন্ত্রাসীরা যৌথ বাহিনী তৈরি করছে। গাজীপুরের জাহাঙ্গীরের সন্ত্রাসী, রাসেলের সন্ত্রাসী এবং মোজাম্মেলের সন্ত্রাসী। মোজাম্মেল তো হচ্ছে 3 জেনারেশনের সন্ত্রাসী। সে তো আপনার যে 72-তে একটা নব নব বিবাহিত দম্পতির হাজবেন্ডটাকে সে খুন করেছে, এবং মহিলাটা যে আনফরচুনেট বা দুর্ভাগ্যবান সেই বতী মহিলাকে যে তারা অত্যাচার করে, পাশবিক অত্যাচার করে তাকে খুন করে তুরাগ নদীতে ভাসিয়ে দিয়েছিল। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে এটা ছিল কিন্তু 72-র প্রথম দিকে। সেইখানে আমরা মনে যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কিন্তু এই মামলাটা কিন্তু আগাতে দেননি। যে পুলিশ অফিসার ছিলেন, সেই পুলিশ অফিসারের নাম খুব সম্ভব নাসির, ক্যাপ্টেন নাসির, তাকে উইথড্র করা হয়েছে। এবং এই কাহিনী কিন্তু হুমায়ুন আহমেদের যে বই দেয়ালে, সেখানে কিন্তু যেভাবে দেয়া আছে মোটামুটি সঠিক। শুধুমাত্র 2-4টা বিষয় আছে, যেমন গাজীপুরের আওয়ামী লীগের প্রেসিডেন্ট পা ধরতে গেছিল, পা তখন অন্যদের দখলে চলে গেছে, এই ধরনের কিছু সাহিত্যিক এক্সাজারেশন ছাড়া কাহিনীটা সম্পূর্ণ সঠিক কাহিনী। সুতরাং সেই ধরনের একটা সন্ত্রাসী যে একটা নারীকে ধর্ষণের পরে খুন করেছে, সেই লোক কিভাবে বাংলাদেশের পতাকা বহন করে, কিভাবে করে, এবং সে কিভাবে মুক্তিযোদ্ধা মতো একটা অর্গানাইজেশন, একটা আমাদের যত শ্রদ্ধার জায়গা, সেই জায়গায় তাকে কিভাবে দেয়া হয়, যার ফলে হয়েছে কি বহু ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমাদের শিবচরে বহু মুক্তিযোদ্ধা আমরা তো দেখি টাকা দিয়ে হোক যেভাবেই হোক ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এই ভুয়া মুক্তিযোদ্ধার কারিগরকে, অনেকেই কারিগর ছিল, সাম্প্রতিক কারিগর এই ভদ্রলোক, এবং এই ভদ্রলোকের আরো অনেক কাহিনী আছে। তা এখন সে যে সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্র জনতাকে খুন করবে, এটা তো অবাক হওয়ার কিছু নাই, এখানে অবাক হওয়ার কিছু নাই। আর জাহাঙ্গীরের কাহিনী তো আমরা জানি, সেও তো সন্ত্রাস করছে, লুটপাট করছে। গাজীপুর পৌরসভার যে টাকা পয়সা, সেখানে যে ইঞ্জিনিয়ার ছিলেন দেলোয়ার সাহেব, তাকে খুন করে নাই এই জাহাঙ্গীর। সে বিচার হয়েছে, সে বিচার তো সাংবাদিকরা হতে দেয় নাই, কোনো একটা পত্রিকায় আসতে দেয় নাই, কোনো একটা টিভি চ্যানেলে আসতে দেয় নাই। আমাদের এক ফ্রেন্ডের সেই ইঞ্জিনিয়ার অত্যন্ত অনেস্ট ছিল, সে বিল সাইন করবে না, 100 কোটি টাকার একটা ভুয়া বিল সে সাইন করবে না দেখে তাকে করোনার সময় মেরে ফেলা হয়েছে, কিন্তু বিচার হয়নি। এবং এই দেশের যে সংবাদপত্র যে যারা আজকে জেলে আছে, তাদের জন্য আমরা অনেক সময় অনুশোচনা করি, আমিও করি, কিন্তু তারা যে সময় যে রোলটা প্লে করছে, যে এই জাহাঙ্গীর বলছে যে সে এটিএন নিউজ কিনে ফেলবে, নাকি এটিএন নিউজ, হ্যাঁ এটিএন বাংলা কিনা দিবে ওই মঞ্জুর হাসান বুলবুল তখন টোটাল একটা নিউজ ব্ল্যাক আউট করে দিছে। সুতরাং এই যে এই চক্র কেন 6 মাসের মধ্যে এইসব লোক অ্যারেস্ট হয় না? মোজাম্মেল কিভাবে পালাই গেছে, কে তাকে পালাইতে দিছে? এই যে লোকগুলি যে পালাই গেল, 500-700 লোক যে পালাই গেল, যাদের এই সরকার অত্যন্ত দুর্বল সরকার। আমরা চাই ডক্টর ইউনূস শক্তিশালী হোক, তার পেছনে আমরা আছি, কারণ উনি ফেল করলে আমরা ফেল করে যাব। কারণ জাতি যে একটা দুর্বিপাকে পড়ে গেছে, জাতি একটা ক্লেদাক্ত, একটা পঙ্কিল, একটা ড্রেনের মধ্যে পড়ে গেছে, তার থেকে বাইর করে আনতে হবে। আপনার সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় খুন, সব জায়গায় ঘুষ, সব জায়গায় মিথ্যা হচ্ছে। এখান থেকে এই ছাত্র সমাজ, যারা একটা ইয়াং তরুণ সমাজ আমাদেরকে একটা ডিক্টেটরের হাত থেকে মুক্ত করে আনছেন, তাদেরকে আমি স্যালুট করি। তাদেরকে আমরা বলি যে তোমরা এই জাতিটাকে সামনের দিকে নিয়ে আসো, নানাবিধ প্ররোচনায় চলো না। ওই প্যারিস থেকে এক হিন্দু রাসপুটিন যা বলে সেগুলি করো না। এখন আমাদের কিন্তু দরকার হচ্ছে যে এই যে ভাঙচুর করে রংপুরে একটা ছেলে আহত হলো সাইনবোর্ডটি করার জন্য, কেন এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি করা যাবে না? কেন এখানে যদি শিক্ষা মন্ত্রণালয় অর্ডার দেয় যে একটা নীতিমালা করে যে এক ব্যক্তির নামে লক্ষ লক্ষ হাজার হাজার যে প্রতিষ্ঠান হচ্ছে, এটা হইতে পারে না। এখানে একটা নীতিমালা করে যদি নামগুলিকে চেঞ্জ করে অ্যাডমিনিস্ট্রেটিভলি, আমাদের শিবচরের মধ্যে আছে, আমাদের এমপি ছিল, চিফ হুইপ ছিল লিটন চৌধুরী, সকল স্কুলের বিল্ডিং এ লেখা কি লিটন চৌধুরী একাডেমিক ভবন, একাডেমিক বিল্ডিং। কেন? ওয়াই? একটা ফ্যামিলির নামে এত নামকরণ হবে কেন? সেগুলির জন্য তো আপনার এই ছাত্রদেরকে মিছিল করতে হবে, তারা আহত হবে, তারা মারা যাবে কেন?
এখানে তো সরকারকে আইনে দিচ্ছে তুমি এখন এটাকে রিফর্ম করো, সে রিফর্ম করবে না, সবকিছু ছাত্রদেরকে দিয়ে তারা মাঠে ময়দানে তাদেরকে যুদ্ধের নামাই দিবে, নিজেরা নিজেরা বসে বসে আপনার এই যে ফারুকির মতো লোকজন, এই দিকের মতো লোকজন কোথা থেকে এগুলিকে ডক্টর ইউনূস জোগাড় করে আছে। এখানে শক্ত সমর্থ লোক যদি থাকতো, শক্ত সমর্থ যোগ থাকতো, অ্যাডমিনিস্ট্রেটিভলি কিন্তু আপনি এই কাজগুলি করতে পারতেন। গতকালকেই তো ডক্টর ইউনূস বলেছে যে আর থামেন, আর কোনো দরকার নেই, এরকমটা বলেছেন, আর কোনো সহিংসতা চান না বা আর কোনো জ্বালাও পোড়াও বা ভাঙচুর চান না। কিন্তু তারপরেও আমরা রাতে দেখলাম যে গাজীপুরের পরিস্থিতি, তো সেখানে ডক্টর ইউনূসকে কেউ শুনছে না নাকি? ছাত্র জনতার মানে উত্তপ্ত অবস্থা প্যারিস থেকে আপনি বলেছেন বা অনেকেই বলছে যে কোনো একটা মহলের উস্কানি আছে। তো ছাত্র জনতা কি এমনি এমনি ক্ষোভে প্রকাশ পাচ্ছে যে 6 মাস পরে, নাকি আসলে এসব উস্কানি ভারতের উস্কানি? আসলে এটা একটা ভারতীয় ষড়যন্ত্রের শিকার হইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে প্রমাণিত হয়েছে কি যে এইখানে বাংলাদেশে যে সরকার, সেই সরকার এই যে ভায়োলেন্স, এই যে ভাঙচুর, এগুলিকে অ্যালাউ করছে। এখানে তারা বলছে যে বুলডোজার করুন, বুলডোজার আপনার কি মিছিল করে আসুন। কয়েকদিন ধরে যে তারা বলতেছে যে তারা বঙ্গবন্ধু ভবন ঘুরিয়ে দিবেন। বঙ্গবন্ধু ভবন ঘুরে কেন দিবে? যদি ঘুরাইতে হয় সরকারই ঘুরাবে, যদি ঘুরাইতে হয় সরকার ঘুরাবে, পাবলিককে আপনি কেন ইনভলভ করতেছেন? এখন এই বিষয়টা সরকার দেখেন, এখানে একটা কোশ্চেন, যে কোনো বিল্ডিং, বঙ্গবন্ধু ভবনের কথা ভুলে যান, যে কোনো একটা লোকের একটা বাড়ি ভাঙচুর হবে, ডিক্লেয়ার দিতেছে আপনার প্যারিস থেকে, আপনার নিউ ইয়র্ক থেকে বলতেছে, লোকজনকে বলতেছে তোমরা এটা করো সেটা করো, উস্কানি দিচ্ছে ভাঙার জন্য যে কোনো একটা বাড়ি। সেখানে সরকার কি করলো? সরকার তো সেটা প্রোটেক্ট করবে সেই বাড়ি কি ইললিগাল বাড়ি ডিক্লেয়ার করছে আইনগত ভাবে? তাহলে ডিক্লেয়ার করলে তুমি নিজে ভাঙবা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, না করে এখানে পুলিশ চলে গেল, কার অর্ডারে চলে গেছে? ওখান থেকে সেনাবাহিনী গেছে ওইখানে, তারপর চলে আসছে কার অর্ডারে? এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তোমরা চলে যাও, নাকি সেনাবাহিনীর প্রধান বলছে চলে যাও? হোয়াট ইজ দ্য চেইন অফ কমান্ড? যখন হলো আপনার আমরা তো অনেকে স্ট্যাটাস দিতে দেখেছি, বিদেশ থেকে স্ট্যাটাস দিতে দেখেছি, আজকে শেষ হয়ে যাবে, আজকে গুড়িয়ে যাবে। আচ্ছা কেন গুড়িয়ে যাবে? আচ্ছা বিদেশ থেকে অর্ডার দেওয়ার কে? যদি কোনো একটা বিল্ডিং ভাঙতে হয়, যদি মনে করেন, সেটা তো গভর্নমেন্ট করতে পারে, ইচ্ছা করলেই করতে পারে যে এই স্মৃতিটা আমরা রাখবো না, এটা হচ্ছে ডিসিশন, এটা একটা ডিসিশন যে আমরা এই স্মৃতিটা রাখবো না, ঠিক আছে আমরা ডেমোলিশ করবো, যদি আই ডু নট এগ্রি, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা আমি ডিসএগ্রি করি, কোন লোকের বাড়ি ভাঙাই আমি ডিসএগ্রি করি। এখানে আইন শৃঙ্খলা এস্টাবলিশ করতে হবে। 6 মাস হয়ে গেছে, এখানে তো আর সেই এই আপনি ধরেন 5 তারিখ 6 তারিখ 7 তারিখে ধরেন ছিল না, গভর্নমেন্টই ছিল না, সেখানে যদি ভাঙচুর হয় বা কিছু হয় তার দায় দায়িত্ব গভর্নমেন্টের উপর আপনি দিতে পারেন না। কিন্তু এখন তো গভর্নমেন্টের উপরে সেই দায় দায়িত্ব আসে। এই জায়গায় যে ঘটনাটা হয়েছে, এটা একটা ট্র্যাপ, ইউনূস সাহেবরা বুঝে নাই, তার এই যে সব পণ্ডিত আছে তারাও বুঝে নাই। ঘটনা হচ্ছে মোদী সাহেব, এক মিনিট, মোদী সাহেব যাচ্ছে ওয়াশিংটন, 13 তারিখে তার মিটিং ট্রাম্পের সাথে। মোদী যে কি বলবে যে দেখেন ওইখানে মৌলবাদীর উত্থান হয়েছে, ওইখানে স্লোগান দেয়, ওইখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, নোবডি ইজ সেফ দেয়ার, কারণ সেখানে সরকারই এইসব ভাঙচুরের মদত দেয়, কারণ মদত দিছে, তারা তো এত শোনার পরেও তো তারা সেখানে 144 ধারা জারি করে নাই বা কোন রকম ওয়ার্নিং দেয় নাই, সেখানে তারা কোন রকমের সিকিউরিটি রাখে নাই। এইখানে এই যে ল্যাপসটা, এই ট্র্যাপে পা দিছে এই মোদী সরকার, সরি আমাদের ডক্টর ইউনূসের সরকার, এবং ইউনূস সাহেবের এই যে নানাবিধ আসতেছে বিদেশ থেকে, যে নানাবিধ ব্যাড কমেন্ট হচ্ছে, কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি না থাকে সেটাকে কেউই কিন্তু সেটাকে ভালো দৃষ্টিতে দেখবে না, দেখার কথা না। উনি কেন এইটার মধ্যে দিলেন? মোদী এখন বলবে ট্রাম্পকে যে দেখো এরা পারতেছে না। এটা একটা রয়ারই ছিল, এই পরিকল্পনার জাল ঢাকা, দিল্লি, ইসলামাবাদ, প্যারিস হয়ে ওয়াশিংটন পর্যন্ত বিস্তৃত। এইখানের এই মূল কারিগর হচ্ছে একজন এই হিন্দু এক রাজপুটিন পিনাকি ভট্টাচার্য, রয়্যাল এজেন্ট, ক্লিয়ার কাট। ওনার কর্মকাণ্ডে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা উনি সৃষ্টি করতে চাচ্ছে, যাতে ইন্ডিয়া বেনিফিট পায়। তো এই লোক হচ্ছে একটা হিন্দু লোক, সে মুহূর্তে বলে ইনশাল্লাহ
তারপরে আপনার আলহামদুলিল্লাহ। তো একটু সন্দেহজনক। এই ধরনের লোক এই ধরনের লোক স্পাই হয়, ডাবল এজেন্ট হয়। এই ডাবল এজেন্ট ওষুধ চুরি করে এখান থেকে চলে গেছে। ফেক মেডিসিনের এক ফেরিয়ালা, সে যাই প্যারিসে বৈশা এখানে লোকজনকে করে। আর আমাদের মাদ্রাসা বলেন, ইসলামিক লোকজন এই 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 ফেক ওষুধের ফেরিয়ালা, সে 989 জন, সরি 289 জন লোক মারা গেছে কালাজ্বরের ওষুধ কেলেঙ্কারিতে। তো এটাও বললাম সেজন্য যে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আমাদের এখন একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে যে আমরা কিন্তু যাচ্ছি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যদি আউটসাইড ইন্টারভেনশন হয়, তাহলে আমাদের কিন্তু ভয়াবহ রকমের পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। সেজন্য আমি মনে করি কি, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ছাত্ররা যারা এই বিপ্লব বা গণ অভ্যুত্থান ঘটাইছে, তাদেরকে আমি বলবো যে তোমরা ঠান্ডা মাথায় কাজ করবা। এখানে যে রিফর্মের কথা, সেই যেসব রিফর্ম দরকার সে রিফর্ম করা হবে, কিন্তু কোনোভাবে এক্সট্রিমিজমের দিকে যাওয়া যাবে না। কিন্তু দরকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আপনার যে প্রিকশন গুলি, যে মেজার গুলি নেওয়া উচিত ছিল, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ট্রাইব্যুনাল করে এই আওয়ামী পান্ডাদেরকে ধইরা 5 বছর 7 বছর জেল দিয়ে দিলে এই 6 মাসে দেখা যেত দেশটা হয়ে গেছে। এখন এরা বসে বসে টাকা ছড়ায়, অস্ত্র আছে, এগুলি করতেছে।